মুভির শুরুতে মমি নামের এক ছোট্ট মেয়েকে স্টেজে নাচতে দেখানো হয়। মমি নিজের সম্পর্কে বলতে গিয়ে জানায় যে ছোটবেলা থেকেই তার নাচ খুব প্রিয় ছিল। তালি আর করতালির শব্দ যখন তার কানে পৌঁছায় তখন তার মন আনন্দে মেতে ওঠে, আর এই কারণে সে স্কুলের প্রতিটি অনুষ্ঠানে অংশ নিত। কিন্তু তার নিজের চেহারার কারণে তাকে বারবার অপমানের সম্মুখীন হতে হয়েছে। স্কুল ও কলেজের সবাই তার নাচের চেয়ে তার চেহারার দিকে বেশি নজর দিত আর তাকে কুৎসিত বলে খেপাতো। এমনকি মমির মাও সারাক্ষণ তার রূপ নিয়ে খোঁটা দিত। সম্ভবত এই কারণেই মমি ধীরে ধীরে নিজের স্বপ্ন থেকে দূরে সরে যেতে থাকে। এরপর আমাদের কিছু সময় পরের সিন দেখানো হয়, যেখানে মমি এখন বড় হয়ে গেছে আর একটি কর্পোরেট কোম্পানিতে জব করছে। তবে এখনো সে যখনই তালি বা করতালির শব্দ শুনতে পায় নিজেকে সেদিকে যাওয়া থেকে আটকে রাখতে পারে না। এরই মধ্যে আমাদের এমন একটি মেয়েকে দেখানো হয় যে মাস্ক পরে অনলাইনে নাচ করে, আর সবাই তাকে খুব পছন্দও করে। সবাই তার নাচের প্রশংসা করে। প্রতি রাতে এভাবেই চলতে থাকে আর সে প্রচুর বাহবা পায়। পাশাপাশি তার এভাবে আয়ও বেশ ভালোই হচ্ছিল। এদিকে মমি তার বন্ধু সাং এর সাথে বসে এরাম নামের এক সহকর্মী নামে বদনাম করছিল, কারণ এরাম দেখতে সুন্দরী ছিল আর অফিসের সব পুরুষ কর্মীরা তাকে নিয়ে মেতে থাকতো আর তার প্রশংসাও করত। ঠিক তখনই অফিসের অন্য একজন কর্মকর্তা মিস্টার পার্ক চলে আসে। সে একজন সুদর্শন ব্যক্তি যাকে মমিও ভীষণ পছন্দ করে, কিন্তু মিস্টার পার্ক বিবাহিত ছিল। সে কাজে ভুল একদমই সহ্য করতে পারতো না। তাই সে একদিন সবার সামনেই এরামকে খুব বকাঝকা করে, কারণ সে একটা কাজে বড় ভুল করে ফেলেছিল। এরাম দেখতে সুন্দরী কিনা তা সে পরোয়া করছিল না। পার্ক সবাইকে এক নজরেই দেখে। মিস্টার পার্কের এই বিষয়টা মমির খুব ভালো লাগে। তবে মিস্টার পার্ক যতটা ভালো মনে হয়েছিল আসলে সে ততটা ভালো মানুষ নয়। সে নিজের ছবি সবসময় এডিট করে অনলাইনে পোস্ট করত আর নিজেকে সবসময় সবার উপরে রাখতো। একদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার সময় মমি এমন কিছু দেখে ফেলে যা দেখে তার পায়ের তলার থেকে মাটি সরে যায়। সে দেখে যে পার্ক আর এরাম একে অপরের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। এই দৃশ্য দেখে মমির মাথা যেন ঘুরতে থাকে। সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে ড্রিঙ্কস করে পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে আমরা দেখি যে মাস্কার অনলাইনে এসে নেশাগ্রস্ত অবস্থায় নিজের পোশাক খুলে নাচতে শুরু করে দেয়। পরদিন সকালে যখন মাস্কার্লের ঘুম ভাঙে তখন তার মনে পড়ে যে গত রাতে সে কত বড় ভুল করে ফেলেছে। আর সে যখন নিজের মাস্ক খোলে তখন দেখা যায় যে সেই মেয়েটি অন্য কেউ নয়, বরং সে মমিই ছিল, যে নেশার ঘরেই কাণ্ডটি করে বসেছে। এর ফলে ওয়েবসাইট কর্তৃপক্ষ তার চ্যানেলটি সাসপেন্ড করে দেয়। এখন মমির কাছে অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার ছিল না। তবুও মমির সাহস সঞ্চয় করে অফিসে যায় আর এরামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য পার্কার এরামের সম্পর্কের কথা অফিসের পুরো গ্রুপে ছড়িয়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে আর অফিসের প্রতিটি মানুষ এই কথা জেনে যায়। এমনকি পার্কার এরাম নিজেও এই ঘটনা জানতে পারে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে পার্ক প্রচুর ড্রিঙ্কস করে আর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই মমির নজর তার উপর পড়ে। সে পার্কে নিয়ে একটি হোটেলে চলে যায়, কারণ পার্কের বাড়ি ঠিকানা মমির জানা নেই। সেই রাতে মমি আর পার্ক হোটেলেই সময় কাটায়। পরদিন মমি অফিসে এসে জানতে পারে যে পার্ক চাকরি ছেড়ে দিয়েছে আর এরামকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। এরপর ভীষণ মনে মমি যখন কাজের জন্য ল্যাপটপ খোলে সেখানে সে একটি মেসেজ দেখতে পায় যাতে লেখা ছিল যে আমি জানি যে তুমি মাস্কার। এটা দেখে মমি একদম চমকে যায় আর দৌড়ে বাথরুমে চলে যায়। মমি যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন এক ব্যক্তি তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কিছু না বলেই সে চলে যায়। মমি যখন মেট্রোতে করে ফিরছিল তখন তার মনে হয় কেউ পেছন থেকে তাকে স্পর্শ করছে। সে সেই লোকটিকে পাকড়াও করে আর টেনে হিঁচড়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। লোকটি বারবার অস্বীকার করতে থাকে যে সে এমন কিচ্ছুই করেনি, কিন্তু মমি তার চুল ধরে মারতে শুরু করে দেয়। পুলিশ কোনো মতে বিষয়টি মিটমাট করে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। মমি বাড়িতে এসে নিজের চ্যানেল খোলে আর সেখানে দি প্রিন্স নামের এক ব্যক্তির সাথে চ্যাট করা শুরু করে। সে সেই একই ব্যক্তি যে অফিসে মমির সাথে কথা বলার চেষ্টা করছিল। তার নাম ছিল ওনাম। ওনাম নিজের সম্পর্কে জানায় যে সে ভীষণ একাকিত্বের শিকার। ছোটবেলা থেকে সে একা থাকছে, কারণ তার চেহারা খুব একটা ভালো নয়। সে মোটা আর দেখতেও কুৎসিত হয়। সহপাঠীরা তাকে সবসময় খেপাতো। এর ফলে সে একা থাকাই পছন্দ করতে শুরু করে। নিজের একাকিত্ব দূর করার জন্য সে নিজের এক আলাদা জগৎ তৈরি করে নেয়, যেখানে সে অ্যানিমেটেড জাপানিজ মুভি আর অ্যাডাল্ট ভিডিও দেখে সময় কাটায়। এমনকি একটি মেয়ের পুতুলকে নিজের প্রেমিকা বানিয়ে সে ঘরেই রাখে আর সে পুতুলের সাথে নিজের জন্মদিনও পালন করে। ওনাম নিজের জগতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তার নিজের মাকে ফোন করে কথা বলাও তার মনে থাকতো না। তার মা যখন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করে সে ঠিকভাবে তার সাথে কথাও বলে না। এতে তার মা তাকে খুব বকাঝকা করে আর তাকে বলে যে আমি তোমাকে ডাক্তার বানাতে চেয়েছিলাম আর তুমি এসব করে বেড়াচ্ছ, এমনকি তুমি আমার ফোন পর্যন্ত ধরছো না। ওনাম তার মায়ের কথায় খুব একটা গুরুত্ব দেয় না। সে এতটাই লাজুক ছিল যে সে মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারতো না। তাই সে মেয়েদের হাতের দিকে তাকিয়ে কথা বলতো আর হাত দেখেই তাদের চিনতো। ওনামের বেশিরভাগ সময় কাটতো অ্যাডাল্ট ভিডিও দেখে, যার মধ্যে মমির মাসগাল ভিডিওটাও ছিল। মমি আর ওনাম একই অফিসে কাজ করে। একদিন অফিসে মমি যখন ওনামকে কিছু ফাইল দিচ্ছিল তখন ওনাম তার হাতের দিকে তাকায়। মমির দুই হাতের বুড়ো আঙুলের পাশেই তিল ছিল, ঠিক একই রকম তিল সে একদিন মাসগার্লের হাতেও দেখে। সেটা দেখে ওনাম বুঝে যায় যে মমি হলো সেই মাসগার। তারপর থেকে সে সারাক্ষণ মমির উপর
উপর নজর রাখতে শুরু করে। সে খেয়াল করে যে মমি মিস্টার পার্ককে পছন্দ করে, আর এই ব্যাপারটা ওনামের একদম সহ্য হচ্ছিল না, কারণ এই প্রথম সে কোনো মেয়েকে এতটা পছন্দ করেছে। তাই নিজের ভালোবাসার কথা জানানোর জন্য একদিন সে অফিসের বাহিরে মমির জন্য অপেক্ষা করে। ঠিক তখনই সে পার্ক আর মমিকে আবার অফিসের ভেতরে যেতে দেখে তাদের পিছু নেয়। ভেতরে যেতে যেতে সে ভাবছিল যে এদের মধ্যে আবার কোনো প্রেমের সম্পর্ক নেই তো, কিন্তু ভেতরে গিয়ে সে অন্য কিছু দেখতে পায়। সে পার্ক আর অ্যাডামকে একসাথে দেখে। পার্ক আর অ্যাডামকে একসাথে দেখার পর ওনামের খুশির সীমা থাকে না, কারণ তার পথের কাঁটা নিজে থেকে সরে গিয়েছে। ওনাম বাড়ি ফিরে অনলাইনে মমির জন্য অপেক্ষা করতে থাকে। এটা সেই রাত ছিল যেদিন মমির নেশার ঘরে নিজের সব সীমা ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু ওনাম এসব সহ্য করতে পারছিল না, তাই সে কম্পিউটার বন্ধ করে দেয়। পরদিন সকালে ওনাম ভাবে যে আজ সে মমিকে নিজের মনের কথা বলে দেবে, কিন্তু ভাবতে ভাবতে সারাদিন কেটে যায়। সে মমিকে কিছুই বলতে পারে না। এরপর রাতে সে দেখে যে মমি পার্কে নিয়ে একটি হোটেলে যাচ্ছে। এই সিন দেখে সে রাস্তার মাঝখানে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। মমিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পরদিন সকালে সে তাকে সেই মেসেজটি পাঠায় যে আমি তোমাকে চিনি, যে তুমি মাজগার। ওনাম বাড়ি ফিরে তার কম্পিউটারে মাজগালের একটি মেসেজ দেখতে পায়। সেখানে মাজগাল দি প্রিন্সের, যে আসলে ওনাম নিজেই ছিল, সেখানে মাজগাল দি প্রিন্সের সাথে দেখা করতে চায়, কিন্তু দ্য প্রিন্স ওনাম নিজেই ছিল। ওনামের উত্তর দিতে কিছুটা দেরি হয়ে যায়, আর এরই মধ্যে মমি অন্য একটি ছেলের সাথে দেখা করার প্ল্যান করে ফেলে। সে তার সাথে দেখা করতে একটি বারে যায়। সেখানে মং নামের একটি ছেলের সাথে তার দেখা হয়। মং বারবার মমিকে তার মাস্ক খুলতে বলছিল, কিন্তু নিজের চেহারার কথা ভেবে মমি খুবই ইতস্তত বোধ করছিল। অবশেষে মঙের জোড়াজুড়িতে মমি তার মাস্ক খুলে ফেলে। মাস্ক খোলার পর মং তার সৌন্দর্যের অনেক প্রশংসা করে, কিন্তু আসলে সে এসব মমির সুযোগ নেওয়ার জন্য বলছিল। মং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানায় যে সে আজ মাজগালের সাথে দেখা করেছে, আর আজ রাতে তারা একসাথে সময় কাটাবে। সে আরো লেখে যে সে মাজগালের চেহারা দেখেছে, আর সেটা দেখতে অত্যন্ত জঘন্য। মং এর এই পোস্টে ওনাম দেখে ফেলে, আর সে অনবরত মমিকে মেসেজ করতে থাকে যে সে কোথায় আর কার সাথে আছে, কিন্তু মমি মেসেজ গুলো খেয়াল করেনি। মং মমিকে নিয়ে একটি হোটেল রুমে যায়, আর সেখানে তার সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু মমি তাকে বাধা দেয় আর ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে মং রেগে গিয়ে বলে, তোমার কিসের এত অহংকার? তোমার তো না আছে রূপ আর না আছে চেহারা, তুমি কিসের জন্য এত অহংকার দেখাচ্ছ? এই কথা শুনে মমি প্রচন্ড রেগে যায় আর মংকে মারতে শুরু করে। দুজনেরই হাতাহাতির এক পর্যায়ে মং এর মাথায় প্রচন্ড চোট লাগে, আর তার মাথা ফেটে রক্ত পড়তে থাকে। এটা দেখে মমির মনে হতে থাকে যে সে হয়তো মংকে মেরে ফেলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে যখন অ্যাম্বুলেন্সে ফোন করতে যাবে, ঠিক তখনই তার নজর ওনামের মেসেজের উপর পড়ে। নিরুপায় হয়ে সে ওনামকে সাহায্যের জন্য হোটেলে ডেকে নেয়। ওনাম রুমে এসে দেখে যে মং মাটিতে পড়ে আছে, আর মমি কাঁদতে কাঁদতে তাকে সব কথা খুলে বলে। সব শুনে ওনাম মমিকে বাড়ি চলে যেতে বলে, আর নিজে লাশের ব্যবস্থা করার দায়িত্ব নেয়। লাশ সরানোর জন্য সে একটা ছুরি নিয়ে আসে। ওনাম যখনই মঙের দেহটি কাটতে যাবে, তখনই মঙের জ্ঞান ফিরে আসে। ভয় পেয়ে ওনাম তখন সত্যি সত্যি মংকে মেরে ফেলে। এরপর লাশের টুকরো টুকরো করে একটি সুটকেসে ভরে সে বাড়ি চলে যায়। পরদিন সকালে ওনাম অফিসে এমন ভাবে আসে যেন গত রাতে কিছুই ঘটেনি, কিন্তু অফিসে এসে সে লোকজনের মুখে শুনতে পায় যে মমি চাকরি ছেড়ে দিচ্ছে। এই কথা শুনে ওনাম দৌড়ে মমির বাড়িতে যায়। মমি তখন মাস্ক পরে দরজা খোলে। ওনাম তাকে জিজ্ঞেস করে যে তুমি এভাবে চাকরি ছেড়ে চলে যাচ্ছ কেন? তোমার কি আমার কথা একবারও মনে হলো না? তখনই মমি বুঝতে পারে যে এই সে ওনাম, যে দা প্রিন্স নামের সাথে চ্যাট করছে। ওনাম তাকে জানায় যে সে মমিকে অনেকদিন থেকে পছন্দ করে আর তার উপর নজরও রাখছে। মমি তাকে বলে যে আমি একজনকে খুন করেছি, আমি আর এখানে থাকতে পারবো না। এই কথা শুনে ওনাম নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর মমির সাথে জবরদস্তি করার চেষ্টা করে। এরপর সে যখন মমির মাস্কটা খোলে, সে দেখে যে মমির সারা মুখের ব্যান্ডেজ বাঁধা, অর্থাৎ মমি প্লাস্টিক সার্জারি করিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে মমি ঘুরে দাঁড়িয়ে ওনামের উপর চড়া হয় আর তার গলায় একটি ধারালো ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এখান থেকে গল্পের মোড় ঘুরে যায় আর আমাদের সামনে আসে ওনামের মা কিমের কাহিনী। কিম জানায় যে তার কাছে না ছিল টাকা আর না ছিল কোনো বিশেষ যোগ্যতা, তাই সে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করেছিল, কিন্তু 3 বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। কিম তার ছেলের ভবিষ্যতের জন্য হাড় ভাঙা খাটুনি শুরু করে। কিমের বাবা কিমের কোনো খরচই দিচ্ছিল না, এই জন্য সে বিভিন্ন জায়গায় কাজ করে কঠোর পরিশ্রম করতে থাকে আর টাকা জমাতে থাকে। আর সে জমানো টাকা দিয়ে সে একটা রেস্টুরেন্ট খোলে। তার সবসময় ইচ্ছে ছিল ওনাম বড় হয়ে ডাক্তার হোক, যাতে তাকে আর কষ্ট করতে না হয়, কিন্তু ওনামের পড়াশোনার চেয়েও অ্যাডাল্ট বই পড়ার দিকে বেশি ঝোঁক ছিল। খুব অল্প বয়সেই সে এইসব নেশায় জড়িয়ে পড়ে। পড়াশোনা শেষ করার পর ওনাম একটি কোম্পানিতে জয়েন করে আর নিজের মায়ের থেকে আলাদা থাকার কথা জানায়। এই কথা শুনে তার মা তাকে খুব বকাঝকা করতে থাকে আর তাকে বলে যে আমি কি তোকে এই জন্য এত কষ্ট করে মানুষ করেছিলাম যে তুই আমাকে ছেড়ে আলাদা থাকবি? বাবা ছাড়া একজন সন্তানকে বড় করা মোটেও সহজ কাজ ছিল না। আমি কতটা কষ্ট করে তোকে যে এই জায়গায় এনেছি তা তুই একবারও ভাববি না? কিন্তু এসব আবেগ মাখা কথার কোনো প্রভাব ওনামের উপর পড়ে না। সে একাকিত্ব কাটানোর জন্য মায়ের থেকে দূরে চলে যায় আর তার মা যেন তার বাড়িতে না আসে সেটাও সে মানা করে দেয়। কিন্তু কিম দমে যাওয়ার পাত্রী নয়, সে অনবরত তাকে ফোন করতে থাকে। ওনামের জন্মদিনের দিনও কিম তাকে ফোন করে আর তাকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য টাকা দিতে চায়। বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু ওনাম তার ফোন ধরে না। ছেলের জন্য চিন্তিত হয়ে কিম শেষ পর্যন্ত পুলিশ নিয়ে ওনামের বাড়িতে পৌঁছায়।
পৌঁছায়। ভেতরে ঢুকা মাত্রই এক উৎকট গন্ধ তাদের নাকে আসে। ভেতরে ওনামের সব অ্যাডাল্ট বই, ভিডিও, পোস্টার, এমনকি সেই পুতুলটি দেখে কিম রীতিমতো হতবাক হয়ে যায়। পুলিশ যখন ওনামের ফ্রিজ খোলে তখন সেখান থেকে একটি লাশ বেরিয়ে আসে। এই সিন দেখে কিম জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর কিম পুলিশকে জিজ্ঞেস করে যে ওই লাশটি কি তার ছেলের। পুলিশ যখন জানায় যে ওটি তার ছেলের লাশ নয় তখন কিম একটু স্বস্তি পায়। পুলিশ তদন্তের জন্য ওনামের অফিসে যায় আর সবাইকে জিজ্ঞাসাবাদ করে। সেখান থেকে তারা জানতে পারে যে ওনামকে শেষবার সেই দিন দেখা গিয়েছিল যেদিন মুমি চাকরি ছেড়ে চলে যাচ্ছিল। সাং পুলিশকে জানায় যে মুমি প্রায় বলতো যে ওনাম তাকে খুব অদ্ভুত নজরে দেখে। মুমির কথা বারবার আসায় পুলিশ তার বাড়িতে যায়, কিন্তু বাড়িতে মুমি ছিল না। বাড়ির মালকিন জানায় যে মুমি অনেক আগে বাড়ি ছেড়ে চলে গেছে। পুলিশ তাকে জিজ্ঞেস করে যে মুমিকে তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসতো। বাড়ির মালকিন উত্তরে বলে, আমি তো কখনো দেখিনি, তবে আমি যতটুকু জানি মেয়েটি তার মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছে। পুলিশ কিমকে জানায় যে তাদের সন্দেহ ওনামি হয়তো ওই লোকটিকে খুন করেছে। একথা শুনে কিম চিৎকার করে বলে যে তার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। কিম তার ছেলের নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করার জন্য ওনামের কম্পিউটার খোলার চেষ্টা করে, কিন্তু সে কম্পিউটার চালাতে জানতো না। ছেলের জন্য সে নিজে কম্পিউটার চালানো শেখে। তারপর কিম ওনামের কম্পিউটার চেক করতে গিয়ে দেখে সেখানে মাজগালের ভিডিও আছে। ঠিক তখনই তার কাছে টেডি নামের এক ছেলের মেসেজ আসে যে নিজেকে মাজগালের অন্ধ ভক্ত বলে দাবি করে। সে জানায় যে সেও কিমের মতোই মাজগালকে হন্যে হয়ে খুঁজছে। পরদিন পুলিশ কিমকে মর্গে একটি লাশ শনাক্ত করার জন্য ডাকে। লাশটি ওনামের ছিল। নিজের ছেলের মৃতদেহ দেখে কিম কান্নায় ভেঙে পড়ে। এদিকে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ওনামের মানসিক অবস্থা ঠিক ছিল না আর সে অ্যাডাল্ট ভিডিওতে আসক্ত ছিল। ধারণা করা হচ্ছিল যে মুমি হয়তো ওনামকে খুন করেছে। কিম নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে মুমিকে খুঁজতে শুরু করে। একসময় সে নিশ্চিত হয় যে মুমি আসলে সেই মাস্কার। মুমিকে খুঁজতে খুঁজতে কিম তার দেশের বাড়িতে মুমির মায়ের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে থাকা পরিচারিকা জানায় যে মুমির সাথে তার মায়ের সম্পর্ক বহু বছর আগেই শেষ হয়ে গেছে, তাই মুমি কোথায় আছে সে সম্পর্কে তার কিছুই যায় আসে না। এরই মধ্যে টেডির কাছ থেকে কিমের কাছে একটি মেয়ের ছবি আসে যাকে টেডি মাস্কার বলে দাবি করে। কিম এবার যুদ্ধের প্রস্তুতি শুরু করে। সে লুকিয়ে একটি বন্দুক কেনে আর নিজের গাড়ি নিয়ে টেডির বলা জায়গায় পৌঁছায়। কিম সেই মেয়েটিকে খোঁজা শুরু করে যার ছবি টেডি পাঠিয়েছিল, কিন্তু কিম যেখানেই যায় সেখানেই শুনে যে মেয়েটি নতুন কোনো নামে সেখানে ছিল আর সেখান থেকে কাজ ছেড়ে অন্য কোথাও চলে গেছে। অবশেষে একদিন কিম মেয়েটিকে দেখতে পায় আর তার পিছু নেয়। সে জানতে পারে যে মেয়েটি একটি ক্লাবে কাজ করে। কাজ শেষে মেয়েটি যখন বের হয় কিম নিজের গাড়িটিতে ট্যাক্সি পরিচয় দিয়ে তাকে তুলে নেয়। কথা বলতে বলতে সে টিজারের সাহায্যে মেয়েটিকে অজ্ঞান করে শহর থেকে দূরে এক নির্জন এলাকায় নিয়ে যায়। মেয়েটির জ্ঞান ফেলে কিম তাকে প্রচন্ড মারধর করে আর তার ছেলের ছবি দেখিয়ে খুনের কারণ জানতে চায়। মেয়েটি অনবরত অস্বীকার করতে থাকে যে সে কাউকে খুন করেনি আর সেই ছেলেকে চেনেও না, কিন্তু কিম তার কোনো কথাই বিশ্বাস করে না আর তাকে মুমি বলে ডাকতে থাকে। মেয়েটি চিৎকার করে বলে যে তার নাম মুমি নয়, তার নাম চুয়ানে। চুয়ান কিমকে জানায় যে কিম যে মেয়ের কথা বলছে তাকে সে চেনে আর সে সেই মেয়েটিকে ঘৃণাও করে। এরপর সে তার পুরো কাহিনী বলতে শুরু করে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। চুয়ান বদলি হয়ে যখন নতুন হাই স্কুলে আসে তখন ক্লাসের কোনো মেয়ে তার সাথে কথা বলতো না। সেই ক্লাসে ইয়ং নামের একটি ছেলে ছিল যাকে চুয়ান প্রথম দেখাতেই মন দিয়ে বসে। ক্লাসের সব মেয়েরা ইয়ংকে পছন্দ করত কারণ সে একজন আইডল হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। চুয়ান আরো জানায় যে দরিদ্র হওয়ার কারণে সে একটি স্টোরে কাজ করত। একদিন ইয়ং তার বন্ধুদের নিয়ে সেখানে আসে আর 18 বছরের কম হওয়া সত্ত্বেও চুয়ানকে ভুল বুঝিয়ে ইয়ং তার কাছ থেকে সিগারেট কিনে নিত। এরপর থেকে এটা চলতেই থাকে। একদিন ইয়ং তার জন্মদিনের পার্টিতে চুয়ানকে দাওয়াত দেয় আর তাকে মদ পান করায়। সে চুয়ানের সাথে মিষ্টি কথা বলে কিছু টাকা ধার চায় আর কথা দেয় যে পরের সপ্তাহে তাকে তা ফিরিয়ে দিবে, কিন্তু সেই পরের সপ্তাহ আর কোনোদিনে আসেনি। বছরের পর বছর কেটে গেল, চুয়ান আর তার টাকা ফেরত পায়নি। উল্টো ইয়ং সবসময় সুযোগ বুঝে চুয়ানের কাছ থেকে আরো টাকা হাতিয়ে নিত। একদিন চুয়ান টিভিতে ইয়ংকে পারফর্ম করতে দেখে আর তাকে অভিনন্দন জানাতে যায়। সে স্টুডিওর বাইরে ইয়ং এর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখন ইয়ং তার এক বন্ধুর সাথে বাইরে আসে আর চুয়ান সম্পর্কে বলে যে ও আমার কাছে একটা এটিএম কার্ড ছাড়া আর কিছুই নয়। যখন খুশি আমি ওর কাছ থেকে টাকা বের করে নিতে পারি, কিন্তু ওর প্রতি আমার কোনো ভালোবাসার টানই নেই। কিন্তু বোকা মেয়েটা আমার পিছনেই পড়ে আছে। চুয়ান নিজের কানে এইসব কথা শুনে সে অনেক কষ্ট পায়। সে ইয়ং এর কাছ থেকে এটা মোটেও আশা করেনি। সে ভেবেছিল যে ইয়ং ও তার মতোই তাকে ভালোবাসে, কিন্তু সে তো এতদিন ভুল বুঝে এসেছিল। এরপর ইয়ং এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় যেখানে ইয়ংকে মদ ও সিগারেট খেতে দেখা যাচ্ছিল। এর ফলে ইয়ং এর কেরিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর তাকে ব্যান্ড করে দেওয়া হয়। এদিকে চুয়ান প্লাস্টিক সার্জারি করে একটি ক্লাবের ডান্সিং গার্ল হিসেবে কাজ শুরু করে। এভাবে অনেক বছর কেটে যায়। একদিন সে ইয়ংকে খুব খারাপ অবস্থায় দেখতে পায় আর এটা দেখে তার খুবই মায়া হয়। সে মনে মনে ভাবে যে সে ইয়ং এর সাথে অন্যায় করেছে আর তার কারণে ইয়ং এর আজকে এই অবস্থা। চুয়ান নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে ইয়ংকে তার নিজের বাড়িতে থাকার আশ্রয় দেয় যতক্ষণ না সে কোনো কাজ খুঁজে পায়, কিন্তু ইয়ং কোনো কাজ খোঁজার চেষ্টাই করতো না। সে চুয়ানের উপার্জনের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল, এমনকি সে ঘরের কোনো কাজও করতো না। এতে চুয়ান একেবারে বিরক্ত হয়ে উঠে। ইয়ং এর খরচ চালানোর জন্য চুয়ান একটি বারে কাজ শুরু
শুরু করে, যেখানে তার আয় বেশ ভালোই হতো। কিন্তু ঠিক তখনই সেই বারে মমির প্রবেশ ঘটে, আর মমি নিজের নাম অ্যারাম বলে পরিচয় দেয়। চুয়ান তাকে দেখে ভীষণ হিংসে করতে শুরু করে, কারণ মমি চুয়ানের সব কাস্টমারদের নিচের দিকে টেনে নিচ্ছিল। এসব নিয়ে মমি আর চুয়ানের মধ্যে ঝগড়াও হাতাহাতি হয়। ঝগড়ার সময় মমির একটি নেকলেস নিচে পড়ে যায়, যা চুয়ান কুড়িয়ে নিয়ে নিজেই পরে নেয়। এরপর বর্তমানে চুয়ান কিমকে বলে, আমি তোমাকে মমিকে খুঁজে পেতে সাহায্য করব, কিন্তু তার জন্য আমার কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে টাকা দিতে পারবে? এই নিয়ে দুজনের মধ্যে সামান্য তর্কাতর্কি হয়। পরের সিনে আমরা দেখি যে চুয়ান আসলে কারোর সাথে দেখা করতে যাচ্ছে, আর সে অন্য কেউ নয় বরং মমিই ছিল। মমি আর চুয়ান আসলে একে অপরের শত্রু নয়, বরং তারা দুই বোনের মতো মিলেমিশে থাকে। তারা একসাথেই কাজ করে। চুয়ান কিমকে যে গল্পটি বলেছিল তার পুরোটাই ছিল মিথ্যে, কারণ মমি আগেই চুয়ানকে বলে রেখেছিল যে সে একজনকে খুন করেছে। যেহেতু ওনাম তাকে রেপ করার চেষ্টা করেছিল, তাই তার কাছে তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। চুয়ান বাড়ি ফিরে ইয়ংকে আবার সে পুরনো অবস্থায় দেখতে পায়, আর তাকে সাফ জানিয়ে দেয় যে সে আর ইয়ং এর সাথে থাকতে পারবে না। এই কথা শুনে ইয়ং তাকে প্রচন্ড মারধর করতে থাকে, আর তাকে বলে যে আমি জানি তুই আমার ছবি লিক করেছিলি আর আমার জীবন ধ্বংস করেছিস। তার এসব কথা শুনে ভয়ে চুয়ান আবার মমির কাছে পালিয়ে যায়। মমি তখন শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। চুয়ান তাকে অনুরোধ করে যেন তাকেও সাথে নিয়ে যাওয়া হয়। সে নিজের মালামাল নেওয়ার জন্য বাইরে যায়। চুয়ান যখন প্রচুর জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই ইয়ং এর ঘুম ভেঙে যায়, আর সে চুয়ানকে আবার মারতে শুরু করে। ইয়ং যখন চুয়ানকে মেরেই ফেলবে, তখনই মমি পেছন থেকে এসে ইয়ং এর গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দেয়। এরপর তারা দুজনে মিলে ইয়ংকে মেরে ফেলায়। ওদিকে টেডি চুয়ানের একটি ছবি কিমকে পাঠায় যখন সে মমির বাড়ি থেকে বের হচ্ছিল, সাথে মমির ছবিও পাঠিয়ে দেয়। ছবিগুলো দেখে কিম বুঝে যায় যে এই দুই মেয়ে মিলে তাকে বোকা বানাচ্ছে। সত্যটা জানার জন্য কিম সরাসরি চুয়ানের বাড়িতে যায়। এদিকে মমি যখন ইয়ং এর লাশ গুম করার জন্য নিয়ে যাচ্ছিল, তখন সে চুয়ানকে জানায় যে সে প্রেগনেন্ট। সে আরো বলে যে সে যে কোনো পরিস্থিতিতেই এই সন্তানকে জন্ম দেবে আর তাকে সবসময় সুন্দরী বলে ডাকবে, যে কথাটি তার মা তাকে কখনো বলেনি। অন্যদিকে কিম তাদের পিছু নিতে নিতে সে পুকুর পর্যন্ত পৌঁছে যায়, যেখানে মমি আর চুয়ান ইয়ং এর লাশ ফেলতে যাচ্ছিল। মমি আর চুয়ান যখন ইয়ং এর লাশ পুকুরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে কিমকে দেখে তারা চমকে ওঠে। কিমকে বিভ্রান্ত করার জন্য দুই মেয়ে নিজেকে মমি বলে দাবি করতে থাকে। এতে কিম প্রচন্ড রেগে যায় আর গুলি চালিয়ে দেয়, আর সেই গুলি সরাসরি চুয়ানের গায়ে লাগে। এরপর কিম মমিকেও মারতে যায়। তখন দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে, কিন্তু পেছন থেকে চুয়ান কিমকে আঘাত করে। কিম লুটিয়ে পড়ে, আর চুয়ান নিজেও সেই জখম নিয়ে সেখানেই প্রাণ হারায়। নিজের প্রিয় বান্ধবীকে হারিয়ে মমি শোকে ভেঙে পড়ে। সে ইয়ং, চুয়ান এবং কিম তিনজনের সেই দেহ গাড়ি সহ পুকুরে ডুবিয়ে দেয় আর নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ যখন মমিকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, সংবাদ মাধ্যমের কর্মীরা তার ছবি তুলতে শুরু করে। সেই মুহূর্তে মমি নিজেকে কোনো অপরাধী নয় বরং একজন সেলিব্রিটির মতো মনে হচ্ছিল। ওনামকে খুনের অপরাধে মমির যাবজ্জীবন কারাদণ্ড হয়। জেলে থাকাকালীন মমি একটি কন্যা সন্তানের জন্ম দেয় আর তার নাম রাখে মিমো। সন্তানকে দেখাশোনার দায়িত্ব সে তার নিজের মায়ের উপর দিয়ে নিজে জেলের অন্ধকারে ফিরে যায়। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। মিমো এখন তার নানির কাছে বড় হচ্ছে, কিন্তু তার জীবনও ঠিক তার মায়ের মতোই একাকিত্ব ভরা। স্কুলের কোনো মেয়ে তাকে খেলায় নেয় না, কারণ সবাই জানে যে তার মাই ছিল সেই কুখ্যাত মাস গার্ল যে এখন জেল খাটছে। এমনকি তার নানিও তাকে খুব একটা আদর করতো না, কারণ মিমোর স্বভাব চরিত্র ছিল হুবহু তার মা মমির মতো। সবাই তাকে খুনির মেয়ে বলে ডাকতো বলে মিমো প্রায় সবার সাথে ঝগড়া করতো। একদিন কৌতূহল বশত সে ইন্টারনেটে মাস গার্ল লিখে সার্চ দেয়, আর সেখান থেকে সে জানতে পারে তার মাই সেই মেয়ে যে যাবজ্জীবন সাজা ভোগ করছে। এরপর একদিন সে তার এক সহপাঠীকে খুব বাজেভাবে মারধর করে, যার ফলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। মিমোর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তার নানি তাকে নিয়ে অন্য এক শহরে চলে যায়। নতুন স্কুলে মিমোর সাথে কেউ কথা বলতো না, তবে সেখানে ইয়েচুন নামে তার এক বান্ধবী জোটে। ইয়েচুন মিমোর কাছে তার জীবনের অনেক মিথ্যে করুণ কাহিনী শোনায়। সে তাকে বলে যে তার বাবা প্রতিদিন নেশা করে বাড়ি ফিরে আর তার মাকে মারধর করে আর তাদের অভাবের সংসার। এইসব শুনে মিমো তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। ইয়েচুন এসব মিথ্যে কথা এই কারণেই বলতো যাতে মিমো তার বন্ধু হয়ে যায়। মিমোর সরল বিশ্বাসে তার মায়ের আসল পরিচয় ইয়েচুনকে বলে দেয়, আর এভাবেই তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। কিন্তু কিছুদিন পর সারা স্কুলে খবর ছড়িয়ে পড়ে যে মিমো আসলে মাস গার্লের মেয়ে আর তার মা জেলে আছে। এর ফলে মিমোকে আবারও সেই পুরনো লাঞ্ছনা সহ্য করতে হয়। সে কাঁদতে কাঁদতে ইয়েচুনের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে ইয়েচুন তার পরিবারের সাথে হাসি খুশি ভাবে বাজারে যাচ্ছে। এটা দেখে সে বুঝতে পারে যে ইয়েচুন তাকে এতদিন মিথ্যে বলেছিল। মিমোর ধারণা হয় যে ইয়েচুনই তার মায়ের খবর সারা স্কুলে ছড়িয়ে দিয়েছে। মিমো ইয়েচুনের সাথে প্রচন্ড ঝগড়া করে আর তাদের বন্ধুত্ব ভেঙে সে সেখান থেকে চলে আসে। মিমো স্কুলের বাইরে এক বৃদ্ধার সাথে প্রায় কথা বলতো আর তার ওখানে ফ্রিতে খাবারও খেত। মিমো ওই বৃদ্ধার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে সে নিজের নানিকে কিছু না জানিয়ে স্কুল ছেড়ে ওই বৃদ্ধার সাথেই থাকতে শুরু করে। কিন্তু আসলে ওই বৃদ্ধা অন্য কেউ ছিল না, ছিল কিম নিজে। আর কিমই মিমোর স্কুলে মাসগালের খবরটি ছড়িয়ে দিয়েছিল, ইয়েচুন নয়। মমি যখন তাকে পুকুরে ফেলেছিল তখন কিম মারা যায়নি, সে শুধু অজ্ঞান হয়েছিল। সে কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে আসে আর প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদলে মমির উপর প্রতিশোধ নেওয়ার
নেওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু সে জানতে পারে যে মমির সাজা হয়ে গেছে আর তার একটি মেয়েও আছে। এরপর মমির উপর প্রতিশোধ নিতে সে মিমোর সাথে পরিচয় বাড়ায়, তাকে ফ্রিতে খাবার খাওয়ায় আর তার বিশ্বাস অর্জন করে নেয়। এদিকে মমি যখন যাবজ্জীবনের সাজা খাটতে জেলে আসে, সেখানে তার দেখা হয় জেলের লিডার আন সুখির সাথে। সুখি জেলের সবার উপর রাজত্ব করত আর সে ছিল অত্যন্ত প্রভাবশালী, কিন্তু মমি তাকে মোটেও ভয় পেত না আর সবসময় তার সাথে তর্কে জড়াতো, যার ফলে সাজা হিসাবে মমিকে প্রায় অন্ধকার কুঠুরিতে বন্দী থাকতে হতো। এভাবে বছরের পর বছর কেটে যায়, কিন্তু মমি আর সুখির সম্পর্ক ভালো হয় না। একদিন সুখি খুব চিন্তিত ছিল, কারণ তার মেয়ের কিডনি প্রয়োজন, কিন্তু তার নিজের কিডনি ম্যাচ করছিল না। তাকে বিমর্ষ দেখে মমি তার কাছে আসে। মমি বলে যে সে সুখীর মেয়েকে নিজের কিডনি দিতে রাজি। এতে সুখী অত্যন্ত খুশি হয় আর তাকে বলে যে আজ থেকে তারা দুজন বন্ধু। মমির যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে সুখী তাকে সাহায্য করবে। একদিন কিম একটি এনজিও দলের সাথে জেলে আসে আর মমির মুখোমুখি হয়ে বলে, আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। তুমি যেভাবে আমার ছেলেকে মেরেছিলে আমি তোমার মেয়েকে ঠিক সেভাবেই কষ্ট দিয়ে দিয়ে মারবো। এর কিছুদিন পর মমিকে সুখীর মেয়েকে কিডনি দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুযোগ বুঝে মমি পালিয়ে যায় যাতে সে তার মেয়েকে বাঁচাতে পারে। সে পালিয়ে তার মাকে ফোন করে জানায় যে মিমোর জীবন বিপদে আছে। তখন মমির মা তাকে কিমের বর্তমান ঠিকানার খোঁজ দেয়। এদিকে কিম মিমোকে বেঁধে রেখে তার ভিডিও বানাচ্ছিল। মিমো তাকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে যে কেন সে তার সাথে এমন করছে। কিম তাকে বলে যে তোমার মা আমার ছেলেকে মেরে ফেলেছে আর আমি তোমাকে মেরে ফেলবো আর এভাবে আমার প্রতিশোধ নেব। মিমো কিমকে খুব ভালোবাসতো আর তার সে ভালোবাসা কোথাও না কোথাও কিমের মনকেও টলাচ্ছিল, কিন্তু কিম নিজেকে বোঝাতে থাকে যে তাকে তার ছেলের মৃত্যুর বদলা নিতেই হবে। এই মেয়ের প্রতি তার মন নরম করা ঠিক হবে না, কারণ এর মাই তার ছেলেকে নিষ্ঠুর ভাবে খুন করেছে। কারণ এই পৃথিবীতে তার ছেলে ছাড়া আর কেউই ছিল না আর তার একমাত্র ছেলেকেও সে নিষ্ঠুর ভাবে খুন করেছে। ঠিক সেই মুহূর্তে মমি সেখানে পৌঁছে যায় আর কিম ও মমির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিম যখন মমিকে প্রায় মেরেই ফেলবে তখন মমির মা সেখানে এসে কিমকে আঘাত করে গুরুতর জখম করে ফেলে, কিন্তু মমিকে বাঁচাতে গিয়ে সে নিজের প্রাণ হারায়। মমি তার মেয়ে মিমোকে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসতেই পুলিশ চারদিক থেকে তাকে ঘিরে ফেলে আর তাকে গ্রেফতার করে। ঠিক তখনই কিম আবার উঠে দাঁড়ায় আর সে পেছন থেকে বন্দুক হাতে দাঁড়িয়ে পড়ে। সে মিমোকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু মমি নিজের জীবন বাজি রেখে সে গুলি নিজের শরীরে পেতে নেয়। সঙ্গে সঙ্গে পুলিশ কিমকেও গুলি করে। ঘটনাস্থলে কিম আর মমি দুজনেই মারা যায়। গল্পের শেষে দেখানো হয় যে মিমোর বান্ধবী ইয়েচুনের বাবা মা মিমোকে দত্তক নিয়েছে। এখন এই দুই বান্ধবী দুই বোনের মতো একসাথে সুখে থাকতে শুরু করে আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।